বাংলাদেশের সেনাবাহিনীকে মানুষ অত্যন্ত পছন্দ করে, ভালোবাসে। আপনারা সেই জায়গা থেকে বিবেচনা করে সরকারের এই অপকর্মের কুকর্মের সঙ্গে যতটুকু যুক্ত হয়েছেন, দ্যাটস ইনাফ। আপনারা এর বেশি আর যুক্ত হয়েন না। কারণ আপনাদের একটা ভবিষ্যৎ আছে, বাংলাদেশের ভবিষ্যৎ আছে, আপনাদের প্রতি রাষ্ট্রের বিনিয়োগ আছে। সবকিছু বিবেচনা করে আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী বুদ্ধিমত্তার পরিচয় দিবে। আপনি ইউএসএ দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন, বিশ্বের যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এটা নিয়ে কথা হয়েছে, অস্ট্রেলিয়ায় কথা হয়েছে। এই সরকারের হাত যে ছাত্রদের, শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত, এটা গোটা বিশ্ব জানে। এখন আমাদের এই সরকারকে আন্তর্জাতিক গণমাধ্যমে ডিকটেটর, কর্তৃত্ববাদী, হ্যাঁ, এরকম বলে মানে একদম ফ্যাসিস্ট বলে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। মূলত ভারত ইসরায়েল লবি, এই দুই দেশ এই আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কাজ করে। ইউরোপীয় ইউনিয়ন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, বিভিন্ন দেশে। কিন্তু এই লবি আর আগের মতো কাজ করতে পারছে না। এই যে পুলিশের উপর যে দায়ভার চাপিয়ে দিল সেনাবাহিনী, এটা হয় আসলে। ধরেন যখন শেষ মুহূর্তে চলে আসে, সবাই তো পিঠ বাঁচানোর চেষ্টা করে, যে এ ওর দিকে এরে ওরে দেখাই দিবে, যে সেনাবাহিনী বলবে না আমরা তো সেখানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে যাইনি, আমরা স্থানীয় প্রশাসনের অধীনে টহল দিয়েছি, পেট্রোলিং করেছি, পুলিশ মেরেছে। পুলিশ বলবে না সেনাবাহিনী আসার পরে তো আমরা দায়িত্ব ছেড়ে দিয়েছি, ওরা মেরেছে। এই ঠেলা গতগতি যাই করেন, আমরা দায়ী করছি টোটালি যে আমাদের ল এনফোর্সমেন্ট যে পার্টিগুলো আছে সবাইকে। সেনাবাহিনী এখানে যুক্ত। সেনাবাহিনী গুলি করেছে কি করেনি সেটা গুরুত্বপূর্ণ না, কিন্তু সেনাবাহিনী হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল। ও গুলি করেনি, ওর উপস্থিতিতে পুলিশ গুলি করেছে, তার মানে দায়িত্ব ওরও আছে। আমরা তো দেখেছি মোহাম্মদপুরে বছিলা একদম শুয়ে টুয়ে যুদ্ধংদেহী মনোভাব নিয়ে তারা নিরস্ত্র বাঙালিকে, বীরস্ত্র নাগরিককে, মানুষজনকে গুলি করছে। এগুলা সেনাবাহিনী অনেক, ধরেন ওরা হয়তো বা সেই ওদের প্রতি যে মানুষের ক্ষোভ, রোষ এবং তাদের ভবিষ্যৎ, তারা যেইভাবে ইউএন এর ভেহিক্যাল ব্যবহার করে নিরস্ত্র মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, এটা তো জাতিসংঘ জানে, সারা বিশ্ব দেখেছে, আন্তর্জাতিক গণমাধ্যমে এগুলো নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে। ঢাকা ক্যান্টনমেন্টে বসে থেকে হম্বিতম্বি করলে তো হবে না। সেখানে আপনি অনেক হম্বিতম্বি করতে পারেন, কিন্তু আপনাকে তো বাইরে যেতে হবে, বহির্বিশ্বে যেতে হবে। আপনি যে পিস কিপিং মিশনে যান, এটা তো শুধু আর্থিক বিষয় না, তাদের কেরিয়ার ডেভেলপমেন্টের একটা বড় বিষয় এখানে। তো সেই সুযোগ তো তারা হারাবেন। আমরা খালি আর্থিক বিষয়গুলো বিবেচনা করলেই তো হবে না। আপনি যে আমাদের যে পিস কিপিং মিশনে আমাদের সেনাবাহিনীর যে বিভিন্ন জায়গায় যে মোতায়েন করা হয়, তারা তো ওইখান থেকে অনেক কিছু শিখেন, যুদ্ধ কৌশল, ট্যাকটিক্স। তারা এক ধরনের প্র্যাকটিক্যাল ট্রেনিং ওখান থেকে অর্জন করেন। এটা তো আমাদের সেনাবাহিনীর জন্য, তাদের ক্যারিয়ারের জন্য একটা ভালো ভূমিকা রাখছিল। কিন্তু এখন যদি তারা এরকম জনগণের বিরুদ্ধে বন্দুকের নল নিয়ে দাঁড়িয়ে যান, সেটা তো আসলে ভালো হবে না। হয়তো বা এইসব কারণে তারা নানাভাবে এসব বলে দায় এড়ানোর চেষ্টা করছেন, বাট আমার মনে হচ্ছে না এখান থেকে দায় এড়াতে পারবেন, বা মানুষ এগুলো বুঝে গেছে। আর এই যে আপনি শেষ প্রশ্ন যেটা বললেন যে সেনাপ্রধান প্রাইম মিনিস্টারের সঙ্গে দেখা করতে পারেন, দেখা আপনারা করেন, কিন্তু আমাদের কথাবার্তা খুব পরিষ্কার, জনসাধারণের কথাবার্তা খুব পরিষ্কার। আপনারা যদি পাকিস্তান সেনাবাহিনীর মতো একদিকে আলোচনা, আরেকদিকে তলে তলে জরুরি অবস্থা বা 144 ধারা জারির পরিকল্পনা করেন, তাহলে পাকিস্তান সেনাবাহিনীর বাংলাদেশে কি হয়েছে সেটা আপনারা দেখেছেন। এখন আপনাদের সামনে রাস্তা দুইটা, যে বাংলাদেশের গণযুদ্ধের মধ্যে দিয়ে তৈরি হয় যে বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের সেনাবাহিনীর যে ঐতিহ্য, বাংলাদেশের সেনাবাহিনীর প্রতি মানুষজনের যে ভালোবাসা এবং আস্থা, সেটা ধরে রাখবেন, নাকি আপনারা পাকিস্তানের সেনাবাহিনীর পরিণতি ভোগ করবেন, সেটা আপনারা বেছে নেবেন। মানুষ নিজের তার পরিণতি ভবিষ্যৎ বেছে নেয়। সেটা আমি মনে করি যে সেনাবাহিনীর এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আমরা মিলন ভাই বললেন, সারোয়ার মিলন ভাই বা এহসান মিলন ভাই দুজনই, এহসানুল হক মিলন ভাই দুজনই বললেন যে নানা ধরনের কথা বা গুঞ্জন আছে, 144 ধারা জারি হতে পারে, আপনার জরুরি অবস্থা জারি হতে পারে। তো ইতিহাস, মানুষের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে শিক্ষা নেয় না। তবে আমি সেনাবাহিনীকে অনুরোধ করব, বাংলাদেশের সেনাবাহিনীকে মানুষ অত্যন্ত পছন্দ করে, ভালোবাসে। আপনারা সেই জায়গা থেকে বিবেচনা করে সরকারের এই অপকর্মের কুকর্মের সঙ্গে যতটুকু যুক্ত হয়েছেন, দ্যাটস ইনাফ। আপনারা এর বেশি আর যুক্ত হয়েন না। কারণ আপনাদের একটা ভবিষ্যৎ আছে, বাংলাদেশের ভবিষ্যৎ আছে, আপনাদের প্রতি রাষ্ট্রের বিনিয়োগ আছে। সবকিছু বিবেচনা করে আমি মনে করি যে বাংলাদেশের সেনাবাহিনী বুদ্ধিমত্তার পরিচয় দিবে এবং তারা জনগণের পাশে এসে দাঁড়াবে। এবং আমি মনে করি জনগণের যদি পাশে এসে দাঁড়াতে তারা ব্যর্থ হয়, তাদের আজকে তো বৈঠক হয়েছে, সেখানে তো আমরা অনেক কথাবার্তা শুনছি, সেখানে তো একচেটিয়া কথাবার্তা হয়েছে তা কিন্তু না।
অনেক আলাপ আলোচনা হয়েছে, যেটা মানে মধ্যম এবং জুনিয়র পর্যায়ের কর্মকর্তারা বলেছেন সেনা প্রধানকে লক্ষ্য করে, সেনাবাহিনীকে লক্ষ্য করে। এবং এমনও আমাদের সূত্র বলছে যে আজকের মিটিং এ সেনা প্রধান খুব অস্থির ছিলেন, খুব নার্ভাস ছিলেন। উনি পুরো এই সভা, যে একজন কমান্ডিং জায়গা থেকে উনি যেভাবে মোকাবেলা মানে ইয়ে পরিচালনা করার কথা, ওইটা উনি পুরোপুরি পারেননি। তাকে অনেক প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। তো সেনাবাহিনীর ভিতরেই যেহেতু এতগুলো প্রশ্নের মুখোমুখি ওনাকে হতে হয়েছে, আমি সঠিক জানি না, আমাদেরকে সূত্র বলছে যারা ওই মিটিং এ উপস্থিত ছিলেন। তো এরকম যদি পরিস্থিতি আসলেই হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যে এটা আসলে সেনাবাহিনীকে বিবেচনা করতে হবে যে তারা কতদূর কি করবেন, কতদূর এগোবেন। কিন্তু বাংলাদেশে আমরা যেটা বললাম, বাংলাদেশের মানে ইয়ে নির্ধারিত হয়ে গিয়েছে। এটা আজকের যে জনসমাবেশ, যে আপনি কি বললেন, ভাগ্য নির্ধারিত হয়ে গেছে যে আসলে সরকার থাকবে কি যাবে। আরেকটা কথা আপনি বলেছেন যে ভারতের বিষয়টা, যেটা মাঝে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ভারত তারা যেভাবে রক্ষা করেছে সবসময়, ভারত তো তো এখানে শেষ রক্ষা করতে পারবে কিনা। এটা তো বন্ধুর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিবে, এটাই স্বাভাবিক। তো ওনারা অতীতেও বাড়িয়েছেন, এখনো বাড়িয়ে রেখেছেন, কিন্তু এবার মনে হয় বন্ধুকে আর টেকানো মুশকিল হয়ে যাবে। এখন যদি তারা বন্ধুকে টেকাতে চায়, তাহলে হয়তো আর নিজেরাও ডুবে যাবে। কারণ ভারতের একটা জিনিস বিবেচনা করতে হবে, ভারত যে ভুলটা বারবার করে, তারা বাংলাদেশের একটা রাজনৈতিক দলকে হাতে রাখতে চায়। কিন্তু যেহেতু বাংলাদেশের জিও পলিটিক্যাল বা যে স্ট্র্যাটেজিক লোকেশন ইন্ডিয়ার জিও সিকিউরিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা, বিশেষ করে তাদের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তার জন্য, সেই জায়গায় আমি মনে করব যে বাংলাদেশের শুধু রাজনৈতিক দল বা সরকার না, ভারতের যেটা নীতি হওয়া উচিত, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করা উচিত, বাংলাদেশের জনগণকে তাদের হাতে রাখা উচিত। বাংলাদেশের 70 থেকে 80% মানুষ যদি তাদেরকে পছন্দ করে, ভালোবাসে, তাদের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখে, তাহলে সেভেন সিস্টারে কোনো ঝুঁকি সৃষ্টি হবে না। কিন্তু যদি শুধু রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা সম্পর্ক বজায় রাখতে চায়, সেটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জাতীয় পার্টি হোক বা অন্যান্য যে কোনো পার্টি হোক, তাহলে তো তাদের এই সংকট কোনোদিন মিটবে না। তো আমি মনে করছি যে বাংলাদেশের পরিস্থিতি এমন একটা জায়গায় এসে উপনীত হয়েছে, এবার মনে হচ্ছে বন্ধুকে রক্ষা করা খুব কঠিন। কারণ এই বন্ধুকে ছেড়ে অন্যান্যরা সবাই চলে গিয়েছে। আপনি ইউএসএ দেখেন, ইউরোপিয়ান ইউনিয়নে দেখেন, বিশ্বের যুক্তরাষ্ট্রের পার্লামেন্টে এটা নিয়ে কথা হয়েছে, অস্ট্রেলিয়ায় কথা হয়েছে। এই সরকারের হাত যে ছাত্রদের, শিক্ষার্থীদের রক্তে রঞ্জিত, এটা গোটা বিশ্ব জানে। এখন আমাদের এই সরকারকে আন্তর্জাতিক গণমাধ্যমে ডিকটেটর, কর্তৃত্ববাদী, হ্যাঁ, এরকম বলে মানে একদম ফেসিস্ট বলে পরিচয় করিয়ে দেয়া হচ্ছে। তো সেই জায়গায় আমি মনে করি ভারতের একক সহায়তা এই সরকারের টিকে থাকা সম্ভব না। কারণ ভারত সহায়তা করেছে, কিন্তু আওয়ামী লীগের মূল শক্তি ছিল কিন্তু পশ্চিমা বিশ্ব। এটা আমাদের মাথায় রাখতে হবে। এখানে আমরা একটা জিনিস কৌশল বা আলোচনায় গিয়ে বারবার বলি যে এই সরকারকে ভারত সমর্থন দিচ্ছে, ভারত টিকিয়ে রেখেছে, এটা কিন্তু পুরোপুরি ঠিক না। বিষয়টা হচ্ছে, ভারত হচ্ছে এই সরকারের জন্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র বলেন, ব্রিটেন বলেন, অস্ট্রেলিয়া বলেন, বিভিন্ন জায়গায় তারা অন বিহাফ এই সরকারের হয়ে লবি করে। তারা সেখানে গিয়ে কূটনৈতিক তৎপরতা চালায়। মূলত আমি বলেই দিই খোলামেলা, মূলত ভারত ইসরায়েল লবি। এই দুই দেশ এই আওয়ামী লীগের পক্ষে প্রকাশ্যে কাজ করে, ইউরোপীয় ইউনিয়ন বলেন, যুক্তরাষ্ট্র বলেন, বিভিন্ন দেশে। কিন্তু এই লবি আর আগের মতো কাজ করতে পারছে না। এই শিক্ষার্থী হত্যা, নানা কার্যকলাপের কারণে এই লবির অ্যাক্সেস বা প্রবেশাধিকার কমে যাচ্ছে। কারণ ইউরোপের লোকজন তো দেখতে পাচ্ছে, ফ্রেঞ্চ বলেন, জার্মান বলেন, বেলজিয়াম বলেন, ডাচ বলেন, প্রত্যেকটা দেশে এই ছাত্র হত্যাযোগ্য গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। এরা সবাই জানে। আমরা এখানে বনে একটা পুলিশ এই বিক্ষোভ সমাবেশ করার জন্য পুলিশের অনুমতি নিয়েছিলাম। তো পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, তুমি কিসের জন্য এখানে সমাবেশ করবে? আমি বললাম যে বাংলাদেশে অনেক শিক্ষার্থী মেরে ফেলেছে পুলিশ, তো ওটার জন্য আমরা একটা সমাবেশ করতে চাই। পুলিশ বললো, আমি জানি। বলে সে, আমি বললাম কিভাবে জানো? বললাম টিভিতে দেখেছি। তার মানে কি দেখেন, একটা জেলা মানে বন্ধ একটা শহর, এখন একটা জেলা শহরের মতোই, সেই শহরের পুলিশ কর্মকর্তাও জানেন যে বাংলাদেশে হত্যাযোগ্য হয়ে গিয়েছে। তো আমি মনে করি যে এইরকম একটা সরকারকে টিকিয়ে রাখা ভারত আমার মনে হচ্ছে না পারবে, বা সরকারও টিকে থাকতে পারে। আমার কাছে মনে হচ্ছে এখন আমাদের আসলে চিন্তা ভাবনা হচ্ছে যে মিলন ভাই যেটা বললেন, কখন, কবে না, কখন, ওইদিকে আমাদের মনোযোগ দিতে